নিউজ 18 বাংলায় স্বাগত। নটা নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বেঙ্গালুরুর আইআইএস এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেপ্টেম্বরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছবে 35 লক্ষ। বর্তমানে যে হারে সংক্রমণ হচ্ছে সেই হারে সংক্রমণ হতে থাকলে 1 সেপ্টেম্বর নাগাদ দেশে করোনা আক্রান্তের সংখ্যা হবে 35 লক্ষ। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত। কৌশিক, কি দাবি করা হচ্ছে আইআইএস এর পক্ষ থেকে এবং কিসের ভিত্তিতে? দেখো, আইআইএসসি যেই পূর্বাভাস দিয়েছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর পূর্বাভাস, মানে করোনার সংক্রমণ নিয়ে। তারা যেটা বলছে, যে এই তথ্যটা আমাদের হাতে এসছে, সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে যেতে পারে 35 লক্ষ। আজকে শেষ পর্যন্ত যা হিসেব পাওয়া গেছে স্বাস্থ্য মন্ত্রকের থেকে, তাতে এখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10 লক্ষের কাছাকাছি, ছুঁই। সেইটা 1 সেপ্টেম্বর পৌঁছে যাবে 35 লক্ষে, এবং 30 সেপ্টেম্বর মাস শেষ হতে হতে 35 লক্ষটা গিয়ে দাঁড়াবে 66 লক্ষে। সারা দেশে তখন করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে 66 লক্ষ। আর 1 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে 59,340-এ। বেশ কিছু তথ্য তারা তুলে ধরেছে। সমীক্ষায় যেটা দাবি করেছেন তারা, আইআইএসসি যেটা দাবি করেছে, সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা 59,340, সেটা নভেম্বরে গিয়ে দাঁড়াতে পারে 2,01,530-এ। 1 নভেম্বর 2021 বছর গড়িয়ে যাবে, তখনও কিন্তু করোনা সংক্রমণ হু করে বাড়ার আশঙ্কা। আইআইএসসির দাবি অনুযায়ী 21 জানুয়ারিতে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে 4,97,710, অর্থাৎ প্রায় 5 লক্ষ। 23 মার্চ, এই 23 মার্চ দিনটা কিন্তু অত্যন্ত মনে সকলেই হয়তো মনে আছে, কারণ এবছর 23 মার্চ থেকেই পশ্চিমবঙ্গে লকডাউনের শুরু। 23 মার্চ অর্থাৎ এক বছরে 23 মার্চ পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে 10,04,000, মানে খালি শুধু পশ্চিমবঙ্গেই আক্রান্তের সংখ্যা 10 লক্ষে পৌঁছে যেতে পারে, এমনটাই দাবি, সমীক্ষা করে দাবি আইআইএসসির, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের বেঙ্গালুরু। তারা যেটা বলছে যে পশ্চিমবঙ্গে 23 মার্চ হতে পারে 10,04,000, এবং মার্চ মাসে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে 91 লক্ষ, মানে প্রায় 1 কোটির কাছাকাছি। এবং তখন সেই সময় আগামী বছর মার্চে দেশে মৃতের সংখ্যা হতে পারে 4.5 লক্ষের কাছাকাছি। অর্থাৎ একটা ভয়ঙ্কর পূর্বাভাস করোনা নিয়ে যেটা দিয়েছে আইআইএসসি। একদম, তার মানে কৌশিক বোঝাই যাচ্ছে যে এই যে আভাস দেওয়া হয়েছে, এই যে পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং কৌশিক যেরকমটা বলে যে এই পুরো আভাসটাই কিন্তু বর্তমানে যে হারে সংক্রমণ হচ্ছে সেই হারের উপর ভিত্তি করে এই আভাসটা দেওয়া হয়েছে। এর পাশাপাশি যদি আমরা আজকে দেশের করোনা সংক্রমণের হারটা দেখি, এবং রেকর্ড সংক্রমণ হচ্ছে, রেকর্ড সংক্রমণ কতজন দেখা যাচ্ছে 24 ঘন্টায় আক্রান্ত 32,695, ফের একদিনে রেকর্ড সংক্রমণ হয়েছে দেশে। এবং মোট আক্রান্ত যদি দেখা যায়, মোট আক্রান্ত আজকের দিনে 9,68,876, 24 ঘন্টায় যেখানে করোনা আক্রান্ত হয়েছে 32,695। এই হারেই যদি সংক্রমণ হতে থাকে, তাহলেই যে পূর্বাভাস দেওয়া হয়েছে আইআইএসসির পক্ষ থেকে যে 1 সেপ্টেম্বর তা 35 লক্ষে পৌঁছবে। মোট আক্রান্ত 9,68,876, 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 606 জনের। এখনো পর্যন্ত এই দিন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 24,915 জনের, আর সুস্থ হয়েছেন 6,12,815 জন সুস্থ হয়েছেন। এবং এই বিষয়টাই আমাদের দেশে আসার যে সুস্থতার হার অনেক বেশি। এই দেশের পাশাপাশি এবার যদি আমরা একটু রাজ্যের দিকে নজর রাখি, রাজ্যেও ফের একদিনে রেকর্ড সংক্রমণ হয়েছে। রাজ্যেও 24 ঘন্টায় রেকর্ড সংক্রমণ, 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন রাজ্যে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1,690। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1,690। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের সামনাসামনি হয়েছিলেন, এবং তিনি বলেন যে এই রাজ্যের সরকারি হাসপাতালে করোনা আক্রান্তরা সেরা চিকিৎসা পাচ্ছে। কেন্দ্রের পক্ষ থেকে সাহায্য মেলেনি, তবুও রাজ্য ঠিকঠাক ভাবে সমস্ত বিষয়টি এগিয়ে নিয়ে চলেছে। যদিও বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। যে আজও কিন্তু আমি গর্ব করে বলতে পারি বেঙ্গল ইজ দ্য বেস্ট
ফর হেলথ সিস্টেম। বেড নাই তো পাবেন কি করে? বেড কেবল এই রাজ্য সরকার ওয়েবসাইটে আছে আর মমতা ব্যানার্জির মুখে আছে। কোনো হসপিটালে বেড নেই, প্রত্যেক দিন লোক রিফিউজ হচ্ছে। রাজ্যের কোভিড পরিস্থিতি সামাল দিতে কতটা সফল সরকার? আক্রান্তের সংখ্যা আরো বাড়লে কি পরিস্থিতি সামাল দেওয়া যাবে? তাদের টাইমটা রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর বার্তা, আগামী কয়েকদিনে কোভিডের চিকিৎসায় বেড বাড়ছে। আজকে যেমন উডল্যান্ডস আমাকে বলেছে যে ওরা কিছু বাড়াচ্ছে, দিশান আর একটা বিল্ডিং বাড়াচ্ছে। আমাদের এদিকে আমরিটাকেও আমরা বলেছি ঢাকুরিয়াটাকে ইমিডিয়েট খুলতে দিয়ে দিয়েছে, বাট সিস্টেম করে করলে ওখানে 300-400 বেড আমরা আরো এক্সট্রা পেয়ে যাব। আমরা ইসলামিয়া হসপিটালটা নিয়ে নিচ্ছি, ওটা একটু রেডি করতে যা টাইম লাগবে, ওখানে 300-400 বেড পাওয়া যাবে। এনআরএসে আরো 110 বেড বাড়ানো হলো। আর একটা ডেন্টাল কলেজ বিল্ডিং আছে, আরামের ডেন্টাল কলেজ বিল্ডিং, ওটাও কোভিডে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা আরো অন্তত 3500-4000 বেড এর মধ্যে আমরা বাড়াতে পারবো। রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় বুধবার একগুচ্ছ সুপারিশ করেছে গ্লোবাল হেলথ অ্যাডভাইজারি কমিটি। রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলেও তৈরি থাকতে সুপারিশ করা হয়েছে। এর দায় রাজ্য প্রশাসনের ঘাড়েই চাপাচ্ছে বিজেপি। কেন্দ্র রাজ্য দুপক্ষকেই নিশানা করছে বামেরা। উনি উদ্বিগ্ন হলে হবে না, ওনাকে ব্যবস্থা করতে। উদ্বিগ্ন তো আমরা, যে এখানকার লোক বেঘরে মারা যাচ্ছে আর উনি রাজনীতি করছেন। আর আজ নয়, 3 মাস ধরে একই কাজ করেছেন। বিজেপি নেতৃত্বে পরিচালিত দিল্লির কেন্দ্রের সরকার তারাও সার্বিকভাবে ব্যর্থ হয়েছে, রাজ্য সরকারও ব্যর্থ হয়েছে। বিরোধীদের অভিযোগ উড়িয়েই মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের সরকারি হাসপাতালেই সেরা চিকিৎসা মিলছে। আজও কিন্তু আমি গর্ব করে বলতে পারি বেঙ্গল ইজ দ্য বেস্ট ফর হেলথ সিস্টেম, এবং সেটা আপনারা অকুপেন্সি দেখলেই বুঝতে পারবেন। এটা খুব কমন সেন্স। মানুষ আজকে গভর্নমেন্ট হসপিটালে যাচ্ছে এবং গভর্নমেন্ট হসপিটালে ফুল বেড অকুপেন্সি থাকছে, তার কারণ এটা কিন্তু মাইনাস নয়, এটা প্লাস। মুখ্যমন্ত্রীর আক্ষেপ, কোভিড যুদ্ধে কেন্দ্রের সাহায্য ছাড়াই লড়তে হচ্ছে তাকে। নিউজ 18 বাংলা। সরকারি অফিসে কর্মী হাজিরা কমানো হচ্ছে 70% থেকে কমিয়ে তা 50% করা হচ্ছে এবং জানানো হয়েছে যে 31শে জুলাই পর্যন্ত 50% কর্মী হাজির থাকবেন সরকারি অফিসে। 70% থেকে কমিয়ে হাজিরা 50% করা হলো। 31শে জুলাই পর্যন্ত 50% হাজিরা থাকবে সরকারি অফিসে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই আপ টু 31 জুলাই, যেটা আমরা 70% করেছিলাম গভর্নমেন্ট সার্ভিসে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য দুটো শিফটে, সেটা আমরা আবার 50% করে দিলাম এই কটা দিনের জন্য। তার কারণ হচ্ছে যেহেতু এখন একটু বাড়ছে, আমরা চাই যে তারা হাটে বাজারে বেশি না ঘুরে, মিক্স আপটা না করে নিজেদের সাবধানে রাখুক। তবে এই মুহূর্তে কলকাতার কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমেছে, 28 থেকে কমে তা 24 হয়েছে। তবে এখনো পর্যন্ত কলকাতায় মাথা ব্যথার কারণ হলো আবাসনগুলি, যদিও 2টি বস্তি এলাকা কন্টেইনমেন্ট জোনে রয়েছে। ছিল 28, হলো 24। গত 2 সপ্তাহে এই প্রথম কলকাতায় কমল কন্টেইনমেন্ট। প্রথম থেকে উত্তর কলকাতার বিভিন্ন পাড়া কাবু হয়েছে করোনায়, সেখানেও কিছুটা স্বস্তি। 1, 2, 5, 10 নম্বর বড়োতে কন্টেইনমেন্ট নেই। 11, 13 ও 14 নম্বর বড়োতে কন্টেইনমেন্ট নেই। সব থেকে বেশি কন্টেইনমেন্ট জোন আছে 8 নম্বর বড়োতে। 8 নম্বর বড়োয় 8টি কন্টেইনমেন্ট জোন, 3 নম্বর বড়োয় 6টি কন্টেইনমেন্ট জোন। কন্টেইনমেন্ট জোনগুলিতে চলছে কড়াকড়ি, যেমন 4 নম্বর বড়োর বলরাম দে স্ট্রিট। কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কিছুটা কমলেও দেখা যাচ্ছে বস্তি এলাকায় মাত্র 2টি কন্টেইনমেন্ট জোন রয়েছে এই 24টির, এবং সব থেকে বেশি রয়েছে কমপ্লেক্স এলাকায়, অর্থাৎ স্ট্যান্ড অ্যালোন হাউস এবং কমপ্লেক্স এলাকায় বেশি সংক্রমণ হচ্ছে, এমনটাই কলকাতা পুরসভার প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে। মুম্বাইয়ে ধারাবির মতোই উদাহরণ তৈরি করছে কলকাতার বস্তিগুলি। 24টি কন্টেইনমেন্ট জোনে মাত্র 2টি বস্তি। ভবানীপুরে বকুলবাগানের বস্তি কন্টেইনমেন্ট জোন, উত্তরে করবাগানের বস্তি এলাকাও কন্টেইনমেন্ট জোন। বাকি 22 কন্টেইনমেন্ট জোনের বেশিরভাগই বহুতল বা আবাসন। আবাসনে কিন্তু বেশি বাড়ছে, আবাসনে সবাই কিন্তু নজর নিন। আবাসন ভালো করে অন্তত সপ্তাহে আবাসনের একটা করে কমিটি করে যে কোনো জিনিস ঢোকবার আগে একটু স্যানিটাইজ করে নিন।
মাথা ব্যথার বহুতল ও আবাসনগুলিতে তাই টেস্ট ও ট্রেসিং এ জোর। হাতিবাগানের আবাসনে রয়েছেন করোনা আক্রান্ত, ঝুঁকি এড়াতে অন্য আবাসিকদের সোয়াব টেস্ট হলো বৃহস্পতিবার। আমরা এখন রয়েছি হাতিবাগানের একটি বহুতলের নিচে, সেখানে সোয়াব টেস্ট হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন কন্টেনমেন্ট জোন করা হচ্ছে, তেমনি অন্যদিকে পরীক্ষা টেস্ট 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 অর্থাৎ টেস্ট বাড়ছে, সেই টেস্ট করা হচ্ছে, এখানে সোয়াব টেস্ট করা হচ্ছে। কলকাতা পুরসভার 67 নম্বর ওয়ার্ড সুইন হো লেন কন্টেনমেন্ট জোন। গোটা এলাকাতেই কিন্তু গার্ডরেল করে এলাকাটাকে একেবারেই আলাদা করে রাখা হয়েছে, যেহেতু এটা রেড জোন। কিন্তু সেই এলাকার সমস্ত বাসিন্দারাই কিন্তু বাইরে বেরোচ্ছেন এই গার্ডরেল পেরিয়ে, এবং বহিরাগতরাও কিন্তু ভেতরে ঢুকছে একেবারে গার্ডরেল পেরিয়ে। কোনো রকম কিন্তু পুলিশি নজরদারি চলছে না। বজ্র আটুনির মাঝে ফসকা গেরু আছে কলকাতা লাগোয়া বরানগরে। করোনাকে কাবু করতে এই মুহূর্তে সচেতনতা ছাড়া গতি নেই। থুতনিতে মাস্ক ঝোলানো মানে যেচে বিপদ ডেকে আনা, বলছেন সবাই, তবুও স্বভাব যায় না। নিউজ 18 বাংলা। কলকাতায় আরো দুটি সেফ হোম করছে রাজ্য, কারণ যেভাবে কলকাতায় করোনা সংক্রমণ হুহু করে বেড়ে চলেছে, প্রায় প্রত্যেক দিনই 400 থেকে 500 জন করোনায় আক্রান্ত হচ্ছেন। যাদবপুরের কিশোর বাহিনী এবং কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তৈরি হচ্ছে এই সেফ হোম। ইতিমধ্যে ইডেন গার্ডেনের একটা অংশ পুলিশ আক্রান্তদের জন্য রাখা হয়েছে। পরবর্তীকালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও সেফ হোম করার পরিকল্পনা রয়েছে সরকারের। কিশোর বাহিনীর পূর্ত দপ্তরকে এবং গীতাঞ্জলি স্টেডিয়ামের জন্য কেএমডিএ কে দায়িত্ব দেওয়া হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় দাদা করোনায় আক্রান্ত, তিনি এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সৌরভ গঙ্গোপাধ্যায় সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও হোম কোয়ারেন্টিনে। শিলিগুড়ি পুরো এলাকা সম্পূর্ণ লকডাউন, মৃতের সংখ্যাও হু হু করে বাড়ছে। আর সংক্রমণের দিক থেকে মালদাতেও গ্রাফ ঊর্ধ্বমুখী। মালদা আদালত 7 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। শিলিগুড়িতে একদিনে করোনা আক্রান্ত 110 জন। পুরসভা এলাকায় থেকেই বেশিরভাগ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 3 জনের। পরিস্থিতি আয়ত্তে আনতেই টোটাল লকডাউন চলছে। গত 24 ঘন্টায় মালদায় নতুন করে করোনা আক্রান্ত 67 জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1350 ছাড়িয়েছে। গত 8ই জুলাই থেকে মালদার ইংরেজবাজার ও পুরাতন মালদায় লকডাউন চলছে। এত কিছুর পরে অনেকেরই হুঁশ ফেরেনি। এখনো অকারণে রাস্তায় বেরোনো, বাজারে ঘোরা চলছে। এরই মধ্যে মালদা মেডিকেল কলেজে কোভিড ব্লক তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের। ট্রমা সেন্টার ভবনে তৈরি হবে কোভিড হাসপাতাল। 20 জুলাইয়ের মধ্যে এখানেই কোভিড রোগীদের চিকিৎসা শুরুর পরিকল্পনা। এখানে মালদাবাসীরা আর কলকাতা যেতে হবে না, আর দূর দূরান্তে যেতে হবে না, এবং দুশ্চিন্তা করার জায়গা থেকে নেই। আমাদের এখানে আইসোলেশন ওয়ার্ডে 1, 2, 3, 4 চারটেতেই আমাদের করে হবে। এখানে জেলায় করোনা আক্রান্ত বাড়ছে, চলছে লকডাউন। তবে কিছু মানুষের মধ্যে এখনো সচেতনতার লক্ষণও নেই। মাস্ক ছাড়াই রাস্তায় মানুষ, লকডাউনও মানা হচ্ছে না। জলপাইগুড়ি শহরে লকডাউন সফল করতে ময়দানে নামতে হলো পুলিশকে। রাস্তায় রাস্তায় চলছে পুলিশে টহল। তবু নজরদারি এড়িয়ে এখনো চলছে অকারণ যাতায়াত। জেলা প্রশাসনের কর্তারা জানাচ্ছেন, প্রথম দিন সকলকে সতর্ক করা হচ্ছে, এরপর লকডাউন আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। বৃহস্পতিবার রাত থেকে রায়গঞ্জের টোটাল লকডাউন। সরকারি ঘোষণার পরেও খোলা দোকানপাট, বাজার, রাস্তায় স্বাভাবিক যাতায়াত। রায়গঞ্জ পুরসভা সতর্ক করলেও হেলদোল নেই স্থানীয়দের। কড়া হাতে লকডাউন বলবৎ করতে এবার রাস্তায় নামল রায়গঞ্জ থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুরে 7 দিনের লকডাউন শেষ হয়েছে বৃহস্পতিবার। এরই মধ্যে প্রশাসনের ঘোষণা 19 জুলাই পর্যন্ত বাড়ছে লকডাউন। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞ সংস্থার রিপোর্টেও একের পর এক বিপদ সংকেত। তবু হুঁশ ফেরার লক্ষণ নেই। নিউজ 18 বাংলা। দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণবঙ্গে বলতে গেলে গোটা জেলাতে, প্রত্যেকটি জেলাতে দক্ষিণবঙ্গের প্রায় একই পরিস্থিতি, এবং সেখানেও দেখা যাচ্ছে যে লকডাউন সংক্রমণ রুখতে এবং কন্টেনমেন্টে কড়াকড়ি করা হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে জানিয়ে রাখবো, কালনাতে আগামী শনিবার থেকে 7 দিনের জন্য সম্পূর্ণ লকডাউন। বাড়ছে সংক্রমণ। নিয়ন্ত্রণে স্থানীয় ব্যবসায়ীরা 1 সপ্তাহের জন্য বসিরহাটে লকডাউন করার সিদ্ধান্ত নিলেন।
বন্ধ সব দোকান বাজার, শুধুমাত্র ওষুধ ও বেবি ফুডের দোকান খোলা রাখার সিদ্ধান্ত। বন্ধ থাকবে যানবাহন। বারাসাতের 35টি ওয়ার্ডে চলছে আংশিক লকডাউন। জরুরি পরিষেবা বাদে সব দোকান দুপুর 1টা থেকে ভোর 6টা পর্যন্ত বন্ধ। মধ্যমগ্রামের 28টি ওয়ার্ডে 14 দিনের কড়াকড়ি, চলবে আংশিক লকডাউন। ক্যানিং বাজারে লকডাউন, 7 দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। ডানকুনি পুরো এলাকায় সমস্ত দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত। শুক্রবার থেকে চলবে লকডাউন। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিস ও জরুরি পরিষেবার দোকান খোলা থাকবে। খোলা থাকবে ব্যাংক, পোস্ট অফিস। সপ্তাহে 3 দিন খোলা থাকবে পুরসভা। অটো ও টোটোয় 2 জনের বেশি যাত্রী তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। নদিয়ায় নতুন করে আক্রান্ত 13 জন, মোট আক্রান্তের সংখ্যা প্রায় 400। আক্রান্তদের মধ্যে রয়েছেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এক চিকিৎসক। জেলায় কন্টেনমেন্ট জোন রয়েছে 48টি। বীরভূমে মোট আক্রান্ত প্রায় 350 জন। সাঁইথিয়াতে আক্রান্ত 7 বছরের এক শিশু। বোলপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগের এক নার্সও আক্রান্ত। খড়গপুর রেল হাসপাতালে 2 চিকিৎসক সহ 5 জন আক্রান্ত। সিল করা হয়েছে হাসপাতাল চত্বর। রাজ্য সশস্ত্র পুলিশের 13 জন কর্মীও করোনা পজিটিভ। বেলদায় করোনা আক্রান্ত এক বিজেপি নেত্রী। কেশিয়াড়িতে আক্রান্ত 3 জন। নিউজ 18 বাংলা। ভার্চুয়াল বৈঠক নিয়ে এই মুহূর্তে সংঘাত তুঙ্গে। নিজের ক্ষোভ উগড়ে দিলেন রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়। পাল্টা আসরে শাসক শিবিরও। বুধবার ভার্চুয়াল বৈঠক ডাকেন আচার্য। তাতে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়া রাজ্যের আর কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই যোগ দেননি। এতে বেজায় ক্ষুব্ধ রাজ্যপাল। বৃহস্পতিবার রাজভবনের সাংবাদিক বৈঠকে তিনি ক্ষোভ উগড়ে দেন। It is unfortunate in our state education is politically cased. পাল্টা জবাব দিতে দেরি করেনি রাজ্য শিক্ষা দফতরও। তারা টুইটে দাবি করে, রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের আইন বিধি অনুযায়ী রাজ্যপাল সরাসরি উপাচার্যদের বৈঠকে ডাকতে পারেন না। বৈঠক করতে উচ্চশিক্ষা দফতরের অনুমতি প্রয়োজন, কিন্তু রাজ্যপাল তা করেননি। আর আপনার সাথে ভাইস চ্যান্সেলরদের কনফারেন্স হবে কি না হবে এডুকেশন ডিপার্টমেন্ট তো জানিয়ে দিয়েছে। রোজ রোজ এক কথা কতবার? আর এটা এডুকেশন ডিপার্টমেন্টের ব্যাপার। আপনিও চিঠি দিয়েছেন বারবার করে, একই চিঠি আমাকেও দিয়েছেন, চিফ সেক্রেটারিকেও দিয়েছেন, এডুকেশন ডিপার্টমেন্টকেও দিয়েছেন, অল ভিসিদেরও দিয়েছেন। এটা তো হয়নি যে আপনাকে রিপ্লাই দেয়নি, ভিসিরাও তো রিপ্লাই দিয়েছে। সকাল থেকে রাত অবধি মনে হয় প্রতিবার ওনাকে আমাদের প্রণাম করতে যেতে হয়। সময় পেলে সেটাও করতাম, কারণ আমরা সব চাকর বাকর তো, ইলেক্টেড লোক। রাজ্যপাল তথা আচার্য অবশ্য রাজ্যে যুক্তি মানতে নারাজ। All orders that I passed are in accordance with the Act and the Constitution. Was it introduced with the consent of the governor? Did it go to the governor for assent? Was it debated in the assembly? Was voting done on this? No. রাজ্যপালকে পাল্টা জবাব দিয়েছেন শিক্ষামন্ত্রী। যে বিধি এবং যে আইন আছে সেই আইন মেনেই সরকার কোনো অনুমোদন দেয়নি। যা অনুমোদন দেওয়ার কথা বা এন্ডোর্স করার কথা সেই এন্ডোর্সমেন্ট ছিল না, এটা আমি নিজেও তাকে বলে এসেছি। শিক্ষায় রাজনীতি দেখছেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালের আচরণে রাজনীতি দেখছে তৃণমূল। রাজ্যপাল যদি রাজনীতি ছাড়ে তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে। ওনার মাথার মধ্যে রাজনীতি ঢুকে রয়েছে। রাজ্যপাল যদি রাজনীতি ছাড়ে তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে। ওনার মাথার মধ্যে রাজনীতি ঢুকে রয়েছে। অর্থাৎ করোনার এই আবহেও ফের আরেক ইস্যু নিয়ে রাজ্যপাল সংঘাত। নিউজ 18 বাংলা। আমফান ত্রাণে দুর্নীতির অভিযোগ। তৃণমূলে পঞ্চায়েত প্রধানকে ছুটিতে পাঠালো দল। মহিষাদলের ইটামগড়া 2 নম্বর পঞ্চায়েতের ঘটনা। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ইটামগড়া 2 নম্বর পঞ্চায়েত। এই পঞ্চায়েতের প্রধান শম্পা কাঁপ বৃহস্পতিবার বিডিওর কাছে 6 মাসের ছুটি চেয়ে আবেদনপত্র জমা দেন তিনি। আর এই ছুটি ঘিরেই বিতর্ক।
আমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ ওঠে ইটামগরা 2 নম্বর পঞ্চায়েত প্রধান শম্পা কাপের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা নয় ছয়েরও অভিযোগ। এরপরই অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধানকে 6 মাসের ছুটিতে যাওয়ার নির্দেশ। প্রশাসনিক স্তরেও শম্পা কাপের বিরুদ্ধে তদন্ত। আর্থিক দিক দিয়ে কিছু সমস্যা হয়েছিল, তো সেটা জেলা নেতৃত্বরা এই বিষয়ে ভালো জানেন, তাদেরকে বলেছি এবং আমাকে সরাসরি মাননীয় মন্ত্রী বলেছিলেন যে রিজাইন করানোর জন্য, তো সেক্ষেত্রে 6 মাসের লিভটা নিয়েছে। আমাদের গ্রাম পঞ্চায়েতে এরকম কোনো কিছুই হয়নি। তাহলে কেন বন্ধ করুন? শারীরিক অসুস্থতা। কিন্তু এই যে একটা যে কথা উঠছে সেটা কি না, এটা পুরো মিথ্যে কথা। দল তদন্ত করবে বলছে। সে যা খুশি করতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি ও সাংসদ শিশির অধিকারীও জানিয়েছেন দুর্নীতির অভিযোগের তদন্ত হবে। তদন্ত হচ্ছে, এখন দুর্নীতির সঙ্গে আবার কম্প্রোমাইজ করবো না, এটা আমাদের দ্বিতীয় আদর্শ। ইটামগরা 2 নম্বর পঞ্চায়েতে আপাতত প্রধানের জায়গায় দায়িত্ব সামলাবেন উপপ্রধান। ক্যামেরায় প্রদীপ ভৌমিকের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। গুনায় দলিত দম্পতির ওপর পুলিশি অত্যাচারের ঘটনায় উত্তপ্ত মধ্যপ্রদেশের রাজনীতি। রাহুল মায়াবতী টুইটারে সমালোচনা করেছেন। শিবরাজ সরকারের উপর তুলোধনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। দম্পতিকে টেনে হিচড়ে মারতে মারতে নিয়ে যাচ্ছে পুলিশ। বারবার কাকুতি মিনতি করেও লাভ হচ্ছে না। শেষমেশ সন্তান ও পুলিশের সামনেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দম্পতি। ঘটনাটি মধ্যপ্রদেশের গুনার জনকপুর চক গ্রামে। মঙ্গলবারের এই পুলিশি অত্যাচারের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অস্বস্তিতে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। এবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই ঘটনাকে হাতিয়ার করে আসরে নামলেন বিরোধীরা। বৃহস্পতিবার গুনার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। मध्य प्रदेश की पहचान दलितों पर अत्याचार से आज होने लगा है और ये सरकार जो बोली की सरकार है, सौदे की सरकार है। घोषणा करी थी कि किसी गरीब से कोई जमीन का कब्जा लिया नहीं जाएगा। ये इस सरकार का सही चेहरा सामने आ रहा है। এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পদ্মশিবিরকে খোঁচা দিয়ে টুইট করেছেন, আমাদের লড়াই এই মানসিকতা এবং অবিচারের বিরুদ্ধে। আহত দম্পতিকে দেখতে এদিন গুনার হাসপাতালে যায় কংগ্রেসের প্রতিনিধি দল। সেখানেই মঙ্গলবারে পুলিশে অত্যাচারের বিবরণ দেন আক্রান্ত দম্পতি ও তাদের আত্মীয়রা। तो हमने ये बोली साहब हमें जब फसल काट लेंगे तो तुम चाहे जमीन उठा ले जाइए, चाहे बाद धनी को सुनना ले जाइए, हमें क्या मतलब है। तो चमड़ू वाले हो कहीं तुम चाहे दादागिरी चलाती हो कहीं। চাপের মুখে অবশ্য পাল্টা আক্রমণের পথে গেরুয়া শিবির। जिस पप्पू के पॉलिटिकल पाखंड और प्रपंच का ये परिणाम हो कि उसकी पार्टी जो है वो आज वेंटिलेटर पे खड़ी हो गई हो और उनके नेताओं का अहंकार जो है वो एक्सीलेटर पे चल रहा हो। अरे भैया, किस चक्की का खाना खाते हो? इस संकट के समय तो बड़े बड़े नकारात्मक लोगों के दिमाग भी सकारात्मक हो जाते हैं। आप पता नहीं किस चक्की का आटा खा रहे हो कि आप सकारात्मक सोच आपको जो है वो छू नहीं पा रही है। মধ্যপ্রদেশ প্রশাসনের দাবি, গুনায় সরকারি জমি দখল করে আছেন ওই দম্পতি। কলেজ তৈরির জন্য ওই পরিবারকে উৎখাত করতে যায় পুলিশ। তখনই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দম্পতি। ইতিমধ্যে ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে শিবরাজ সিং চৌহান সরকার। গুনার জেলা শাসক ও পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে। কিন্তু ভাইরাল ভিডিও জেরে দলিত অস্বস্তি কাটছে না গেরুয়া শিবিরের। নিউজ 18 বাংলা। বারাক ওবামা থেকে বিল গেটস, জো বাইডেন থেকে জেফ বেজোস, বহু প্রভাবশালী মার্কিনী টুইটার অ্যাকাউন্ট হ্যাক ঘিরে তোলপাড়। এবং সাইবার বিশেষজ্ঞরা বলছেন ইতিহাসে এটাই সবথেকে বড় হ্যাকিং। টুইটার শুধুমাত্র একটা জনপ্রিয় মাইক্রো ব্লগিং ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটই নয়, টুইটার আধুনিক জীবনের অঙ্গ। সময় সময়ে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে টুইটার, মিমের ঝড় তোলে, আবার প্রয়োজনে রাজনীতির অস্ত্র হয়ে ওঠে। তাই টুইটারকে বারে বারে আক্রমণের লক্ষ্য করে হ্যাকাররা। বুধবার যেমনটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। এদিন প্রভাবশালী মার্কিন নাগরিকদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। অ্যাকাউন্ট হ্যাক করা হয় শিল্পপতি বিল গেটস, জেফ বেজোস, এলন মাস্কেরও। এটা টুইটারের ইতিহাসে সবথেকে বড় মাপের হ্যাকিং বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিটি হ্যাকিং এর ধরন মোটামুটি এক। হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলির টুইটের বয়ান অনুযায়ী, করোনা মোকাবিলায় আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমার অ্যাকাউন্টে আপনারা 1000 বিটকয়েন দিলে আমি 2000 ফেরত দেব। এই অফার আগামী 30 মিনিটের জন্য। কিন্তু এত বড় মাপের হ্যাকিং হলো কিভাবে? টুইটার কর্তৃপক্ষের মতে, কোনোভাবে হ্যাকারদের হাতে টুইটারের কন্ট্রোল পেজের অ্যাক্সেস চলে আসে। কন্ট্রোল পেজের অ্যাক্সেস ব্যবহার করেই টুইটার হ্যাকিং করা হয়। যে কোনো সিস্টেমকেই হ্যাক করা যায়, তার ভালনারেবিলিটি থাকে। 100% ভালনারেবিলিটি প্রুফ কিছু বানানো যায় না। তো এই টুইটারে এই অ্যাটাকটা দীর্ঘদিন ধরে ছোট লেভেলে কম বেশি হয়ে আসছিল। আর এই যে ব্ল্যাকমেলিং বা র্যানসামওয়্যার বা বিভিন্ন ধরনের অ্যাটাক, যেটা মেন কেন্দ্রবিন্দু ছিল বিটকয়েন। বুধবার হ্যাকিং এর বিষয়টি নিশ্চিত হতেই দিশাহারা হয়ে যায় টুইটার কর্তৃপক্ষ। হ্যাকারদের টুইটগুলি মুছতেই অনেকটা সময় পেরিয়ে যায়। এই ঘটনার ফলে টুইটারের বিশ্বাসযোগ্যতা ধাক্কা খাবে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। নিউজ 18 বাংলা। কাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, ফল জানতে নজর রাখুন নিউজ 18 বাংলা। লগ ইন করুন news18bangla.com এ। মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক রেজাল্ট জানুন আমাদের ওয়েবসাইটে www.news18bangla.com। লিখুন রোল নাম্বার, সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার আর ক্লিক করুন চেক রেজাল্টে। এক ক্লিকেই পেয়ে যান উচ্চ মাধ্যমিকের ফল, সঙ্গে ডাউনলোড করুন নিজের মার্কশিটও। শুক্রবার বিকেল 4টে থেকে। জ্যোতি 26 থেকে 30 টাকা, আর চন্দ্রমুখী 32 থেকে 35 টাকা। আর আলুর এই দামে ফুটছে পাইকারি থেকে খুচরো বাজার। লকডাউনের বাজার গরম, সবজির দাম আকাশ ছোঁয়া, আকর্ষণের কেন্দ্রে আলু। কিন্তু সেই আলুর বাজারেই ছ্যাঁকা, দিন দিন চড়ছে দাম। যে জ্যোতি আলু কিছুদিন আগেও কিলো প্রতি 16 থেকে 17 টাকায় বিক্রি হয়েছে, এখন সেই আলুর দাম 26 থেকে 30 টাকা কিলো। পিছিয়ে নেই চন্দ্রমুখীও। সপ্তাহ কয়েক আগে চন্দ্রমুখীর দাম ছিল 22 থেকে 26 টাকা কিলো, এখন সেই আলু বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকায়। 15 দিনের মাথায় অনেকটা বেড়ে গেছে। 15 দিনের মাথায়, তার আগে আপনার 24 টাকা 22 টাকা প্রতিদিনই বাড়ছে। 20-50 বস্তা। আশঙ্কা কিছু করছেন যে আলুর দাম আরো বাড়তে পারে? বলছি আরো বাড়বে। পোস্তা পাইকারি বাজারে 1170 থেকে 1250 টাকায় বিক্রি হচ্ছে 50 কিলো জ্যোতি আলুর বস্তা। কয়েকদিন আগেই যার দাম ছিল 600 থেকে 700 টাকা। সবজির দাম বেশি, আলুটা লোকে খাচ্ছে বেশি, হয়তো বাইরে চলে যাচ্ছে, এর জন্য দাম বাড়ছে। আলু বিক্রেতারা বলছেন বাজারে আলুর যোগান কম, তাই বাড়ছে দাম। কিন্তু কেন কম যোগান? বিক্রেতাদের দাবি, আলুর ফলন এবছর ভালো হয়নি, সবজির দাম বেশি হওয়ায় সবাই আলুর দিকেই ঝুঁকছেন। চাহিদা বাড়ায় যোগান কমছে, বেশি পরিমাণ আলু যাচ্ছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অসমে। হিমঘরে আলু মজুতের প্রবণতা বাড়ছে, মজুতদাররা স্টোরেজ থেকে আলু বের করতে চাইছেন না। আলুর দামে নাভিশ্বাস ক্রেতাদের। আলু ছাড়া মানুষের পাতে কিছু দেওয়াই যায় না, বা নেওয়া যায় না, বা খাওয়া যায় না। সেই আলুর দাম লাফিয়ে লাফিয়ে প্রতিদিন বাড়ছে, অস্বাভাবিকভাবে বাড়ছে। অভাবের জ্বালায় 500 গ্রাম নিলাম, বুঝতেই পারছি প্রচন্ড বেড়েছে। মানে আগে ছিল 22 টাকা 20 টাকা ঠিক ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই আলু বেড়ে দাঁড়িয়েছে 25 টাকা। আলুর দাম কিন্তু দিনের পর দিন বাড়ছে এবং আরো বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতা থেকে জাহাজে অসম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভায়া চট্টগ্রাম। বৃহস্পতিবার থেকে খুলে গেল ভারত ও বাংলাদেশ প্রোটোকল রুট। বছর 5 ধরে চেষ্টা চলছিল, কথা চলছিল বাংলাদেশ সরকারের সঙ্গে, অবশেষে খুলে গেল জলপথ।
কলকাতা বা হলদিয়া বন্দর থেকে এবার উত্তর পূর্বের রাজ্যগুলিতে যাবে কার্গো শিপ। চট্টগ্রাম বন্দর হয়ে ত্রিপুরা, অসম সহ উত্তর পূর্বের অন্য রাজ্যগুলিতে পৌঁছবে পণ্যবাহী জাহাজ। জলপথে বাঁচবে সময়, কমবে খরচ। জলপথে কলকাতা থেকে উত্তর পূর্বের রাজ্যে পণ্য পৌঁছবে 3 দিনে। সড়ক পথে উত্তর পূর্বের রাজ্যে পণ্য সরবরাহে সময় লাগে 11 দিন। উত্তর পূর্বের সব রাজ্যের সঙ্গে রেল যোগাযোগ নেই এখনো। আকাশপথে পণ্য পরিবহনে খরচ আকাশ ছোঁয়া। কেন্দ্রীয় সরকার মনে করছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তর পূর্ব ভারতে সহজেই খাদ্যপণ্য থেকে শুরু করে নানা আনুষঙ্গিক জিনিসপত্র পৌঁছানোর জন্য জলপথের উপরই ভরসা করতে হবে। কলকাতা থেকে জলপথে যাবে স্টিল, কাঠ, চা, ডাল, ভোজ্য তেল, খাদ্য সামগ্রী সরবরাহ হবে। एक समय था जब अंग्रेज समय में भी चट्टग्राम पोर्ट का एक महत्व रहा है। चट्टग्राम पोर्ट के माध्यम से देश के शेष पार्ट में आजादी के पहले हम जुड़ते थे। শুরুতেই এই জলপথে লাভের আশা করছে জাহাজ মন্ত্রক। পণ্য পরিবহনের জন্য ইতিমধ্যেই কার্গো বুকিং করেছে টাটার মতো সংস্থা। আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদনকারী সংস্থাও। बांग्लादेश ने अपनी टेरिटरी में से भारतीय कार्गो को जाने की अनुमति दी है, जिस प्रकार भारत से नेपाल का कार्गो जाता है। तो ये एक बहुत अच्छा ऑप्शन है। तो उस सब के लिए काफी लोगों को ये एंथुसियास्टिक हैं कि साहब ये रूट खुलने से हम बहुत जल्दी और कम समय में सामान को वहां भेज पाएंगे। কোভিড পরবর্তী সময়ে ধাক্কা খেয়েছে অর্থনীতি। জলপথে বাংলাদেশ ছুঁয়ে ভারতের পূর্ব ও উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ সেই ক্ষতে প্রলেপ লাগাতে পারে, কারণ এই জলপথ সময় বাঁচিয়ে সাশ্রয়ের রাস্তা খুলে দেবে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। লিও মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমারদের সামনে কাউন্টডাউন শুরু হয়ে গেল। এই প্রথম মরু শহরে ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা। France are the champions of the world. 2018 সালে জুলাই মাসে মস্কোতে শেষ হয়েছিল এই ফাইনাল। তার আগে থেকেই 2022-এর প্রস্তুতি শুরু করেছিল কাতার। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে করোনাকালে কাতার বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা। ফলে লিও মেসিদের সামনেও কাউন্টডাউন শুরু হয়ে গেল। করোনার জেরে থমকে ফুটবল দুনিয়া। লিগের ম্যাচ ছাড়া আর কিছুই হচ্ছে না, তাই সূচি ঘোষণায় একমাত্র আয়োজক দেশ কাতারের নামে ঘোষণা করা হয়েছে। আগেই ঘোষণা করা হয়েছিল মরু শহরে প্রবল গরমের জেরে বিশ্বকাপ হবে নভেম্বরে। বুধবার তাতেই শিলমোহর বসানো হয়েছে। তবে সূচিতে কাটছাট করা হয়েছে সময়। 2022-এর 21শে নভেম্বর মরু শহরে প্রথম বিশ্বকাপের কিক অফ। আয়োজক কাতার খেলবে 60,000 স্টেডিয়াম আল বায়দে। 18 ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনাল। ম্যাচ হবে 80,000 দর্শক সংখ্যার লুসেইল স্টেডিয়ামে। মেক্সিকোর পর কাতারে গ্রুপ পর্যায়ে একই দিনে 4টি করে ম্যাচ খেলা হবে। রোনাল্ডোদের বিশ্রামের কথা মাথায় রেখে নকআউটের 12 দিন আগে শেষ হবে গ্রুপের ম্যাচ। ভারতীয় দর্শকদের জন্য কাতার বিশ্বকাপ উপভোগ্য হতে পারে। নভেম্বরের ঠান্ডায় রাত জেগে নয়, বরং দুপুর থেকেই টিভির পর্দার সামনে বসতে পারবেন নেইমার ভক্তরা। প্রতিদিন ভারতীয় সময় দুপুর 3:30 থেকে শুরু হবে কাতার বিশ্বকাপের ম্যাচ। দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যে 9:30টায়। রাত 9:30টায় তৃতীয় ম্যাচ, আর রাত 12:30টায় চতুর্থ ম্যাচ। তবে করোনা আবহ কাটিয়ে কবে প্রাক বিশ্বকাপের ম্যাচ শুরু হবে তা নিয়ে এখনো নিশ্চিত নয় ফিফা। জুরিখের দাবি, মহামারীর প্রকোপ আরো বাড়লে তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশের মৌতাতেই ভেসে থাকতে চায় কাতার। নিউজ 18 বাংলা।